হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব ধ্বনির পরিবর্তন নিয়ে। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 2। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে প্রথম একটি ভিডিও আপলোড করেছি ধ্বনির পরিবর্তন নিয়ে, সেটি ছিল পার্ট 1। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখেন তাহলে আপনাদের ধ্বনির পরিবর্তনে আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না আমার। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে সবগুলো জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং এই ধ্বনির পরিবর্তন অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে প্রতি বছর বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসে। তো আমরা যখন অধ্যায়টি শেষ করব, অর্থাৎ আজকের যে ক্লাসটি শেষ করব ধ্বনির পরিবর্তনের, তো এই ধ্বনির পরিবর্তন শেষ করার পরে আমরা এই যে এখানে কতগুলো প্রশ্ন লিখে রেখেছি, দেখুন 7টি প্রশ্ন লিখে রেখেছি। তো এই প্রশ্নগুলো দেখবেন সলভ করব এবং অনায়াসে আমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে ফেলতে পারবো। তো আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 2। আমার আরও একটি ভিডিও আসবে ধ্বনির পরিবর্তনের উপরে, সেটি হবে পার্ট 3, এবং তখন আমরা ধ্বনির পরিবর্তন ক্লাসটা শেষ করে দিব। আজকের হচ্ছে পার্ট 2, আমার এরপরে আরেকটি পার্ট আসবে পার্ট 3। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটিতে চলে যাচ্ছি। তো আমি আমার চ্যানেলে যে প্রথম ভিডিওটি দিয়েছিলাম সেখানে প্রথম ভিডিওটাতে 4 ধরনের ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করেছি, তাই আজকের পঞ্চম থেকে শুরু করব। তো আজকের পঞ্চম থেকে যে শুরু করব সেটার নাম হচ্ছে, প্রথমেই আমরা আলোচনা করব অভিশ্রুতি নিয়ে। অভিশ্রুতি নিয়ে আলোচনা করব। একদম সহজ, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন, একদম ইজি মনে হবে আপনাদের কাছে। অভিশ্রুতি জিনিসটা বুঝার আগে আপনাদেরকে বেশ কিছু উদাহরণ দিব, তাহলে আপনারা খুব সহজেই চিনতে পারবেন এবং দেখলেই আপনারা বুঝে যাবেন যে এটা হচ্ছে অভিশ্রুতি। একটু খেয়াল করুন, আমি বেশ কিছু উদাহরণ দিচ্ছি, অর্থাৎ যেমন আগে উদাহরণ দেই তারপরে আমি এক্সপ্লেন করছি। ধরেন বলিয়া, বলিয়া, বলিয়া থেকে বলে। এরপরে ধরুন করিয়া, করিয়া থেকে করে। এরপরে আরো বেশ কিছু উদাহরণ দিচ্ছি আমরা। ধরেন মারিয়া, মারিয়া থেকে মেরে। আরেকটা উদাহরণ দিতে পারি, ধরুন ধরিয়া, ধরিয়া থেকে ধরে। তো একটু খেয়াল করুন, আমরা এখানে 4টা উদাহরণ দিয়েছি। বলিয়া থেকে বলে, করিয়া থেকে করে, মারিয়া থেকে মেরে, ধরিয়া থেকে ধরে। অনেকেই কিন্তু খেয়াল করতে পারছেন যে এই জিনিসগুলো সাধু ভাষার শব্দ থেকে চলিত ভাষার শব্দে মানে রূপান্তরিত হচ্ছে, তাই না? অনেকেই গেস করতে পেরেছেন। তো যেমন একটু দেখুন, যে বলিয়া থেকে বলে, করিয়া থেকে করে, মারিয়া থেকে মেরে, ধরিয়া থেকে ধরে। হ্যাঁ, একদম তাই। অর্থাৎ সাধু ভাষার শব্দগুলো চলিত ভাষায় রূপান্তরিত হলে, বা সাধু ভাষার শব্দগুলো যদি চলিত ভাষায় রূপান্তরিত হয়, আমরা বলতে পারি সেগুলোই হচ্ছে অভিশ্রুতি। তবে এখানে একটু একটা জিনিস মনে রাখতে হবে, সব সাধু ভাষার শব্দ চলিত ভাষায় রূপান্তরিত হলেই সেটা অভিশ্রুত হবে না। একটু মনে রাখেন, সব সাধু ভাষার শব্দই চলিত ভাষায় রূপান্তরিত হলে সেটা অভিশ্রুতি না। তাহলে কি ভাইয়া, একটু খেয়াল করেন, শর্টকাট একটা জিনিস মনে রাখেন, তাহলে আপনারা অভিশ্রুতি দেখা মাত্রই চিনে ফেলবেন। শর্টকাটটি হলো, তো একটু খেয়াল করুন, শর্টকাটটি আমি আপনাদের জন্য লিখে রেখেছি। তো শর্টকাটটি হচ্ছে, একটু খেয়াল করুন, অন্তস্তীয় অ যুক্ত কোনো সাধু ভাষার শব্দ চলিত ভাষায় রূপান্তরিত হলে তা হবে অভিশ্রুতি। তার মানে কি বললাম, একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন, যে অন্তস্তীয় অযুক্ত সাধু ভাষার শব্দ, একটু খেয়াল করুন, আমাদের এখানে এই যে বলিয়া, বলিয়াতে অন্তস্তীয় আছে এবং এটা হচ্ছে সাধু ভাষার শব্দ, বলিয়া থেকে বলে। দেখুন করিয়া, অন্তস্তীয় অ আছে, করিয়া থেকে করে। মারিয়া, অন্তস্তীয় অ আছে, তো খেয়াল করুন, মারিয়া থেকে মেরে। ধরিয়া, অন্তস্তীয় অ, ধরিয়া থেকে ধরে। তার মানে আমরা শর্টকাট যে ট্রিক্সটা, সেটা কিভাবে মনে রাখতে পারি, যে অন্তস্তীয় যুক্ত কোনো সাধু ভাষার শব্দ চলিত ভাষায় রূপান্তরিত হলে তা হবে অভিশ্রুতি। তো আপনারা এটা নোট করে রাখেন, এখনই খাতা নিয়ে এটা নোট করে রাখেন, যে অন্তস্তীয় যুক্ত কোনো সাধু ভাষার শব্দ চলিত ভাষায় রূপান্তরিত হলেই সেটা হয়ে যাবে অভিশ্রুতি। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 6 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করি। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। একটু খেয়াল করুন, ব্যঞ্জন দ্বিত্বতা কি? ব্যঞ্জন দ্বিত্বতা হচ্ছে কোনো কথায় যদি জোর দিতে হয়, অর্থাৎ কোনো কথায় যদি কি দিতে হয়, জোর দিতে হয়। কোনো কথায়
জোর দেওয়ার প্রয়োজন হলে, জোর দেওয়ার প্রয়োজন হলে তাই হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। আপনারা কিন্তু এগুলো নোট করে রাখতে পারেন যে কোনো কথায় যদি জোর দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে কি ব্যঞ্জন দ্বিত্বতা। তো আমরা একটু উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করুন, যেমন যেমন ধরুন বললাম পাকা। আমি কোনো আমার একটা ফ্রেন্ডকে বললাম যে বন্ধু আমার জন্য পাকা আম নিয়ে আসিস, হ্যাঁ। তো এটা না বলে যদি আমি আমার বন্ধুটাকে বলি বন্ধু আমার জন্য পাক্কা পাক্কা আম নিয়ে আসবি, পাক্কা পাক্কা, তার মানে কি পাকা সেটা হচ্ছে কম জোর বোঝাচ্ছে। বাট যখন আমি বলতেছি আমার জন্য পাক্কা পাক্কা আম নিয়ে আসবি, তার মানে হচ্ছে কি একদম সবগুলোই যাতে পাক্কা পাক্কা হয় এতটুকু তাকে আমি শিওর করে বলতেছি যে আমার জন্য যাতে পাক্কা পাক্কা আম হয়। তার মানে দেখুন পাকা, পাকা শব্দটা যতটুকু না জোর দিয়ে বোঝাচ্ছে, যখন আমি বলতেছি পাক্কা আমার জন্য পাক্কা পাক্কা আম আনবি কিন্তু, হ্যাঁ, তার মানে কি আমরা কোনো কথায় যদি জোর দিতে মানে চাই, মানে একদম বেশি জোরালো ভাবে কোনো একটা কথাকে বুঝাইতে চাই, তাহলে সেটা হচ্ছে কি এই ব্যঞ্জন দ্বিত্বতা। অর্থাৎ কোনো কথায় জোর দেওয়ার প্রয়োজন হলেই তা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। তাই পাকা থেকে পাক্কা। এরকম আরেকটি উদাহরণ দেখি আমরা। ধরুন সকাল, সকাল থেকে সকাল। তো ধরুন সকালবেলা, হ্যাঁ আমরা বলি না সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। তো আপনার আব্বু বা আম্মু বলতেছে সকাল সকাল ঘুম থেকে উঠবা, হ্যাঁ, এই যে সকাল সকাল তার মানে কি খুব মানে জোর দিয়ে বোঝাচ্ছে একদম সকাল সকাল, মানে একদম ভোরে ভোরেই আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তার মানে সকাল, আর এখানে হয়ে গেল সকাল, তার মানে এই সকাল দ্বারা কিন্তু অনেক জোর দিয়ে কথাটা বুঝাচ্ছে, হ্যাঁ। তাই কোনো একটা কথায় যদি জোর দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। ওকে, একদম সিম্পল, একদম ক্লিয়ার। ব্যঞ্জন দ্বিত্বতা মানে হচ্ছে কোনো কথায় জোর দেওয়া বুঝাবে। ওকে, তো ভিউয়ার্স এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব 7 নম্বরে, সেটা হচ্ছে অসমীকরণ। সেটা হচ্ছে অসমীকরণ। একদম ইজি, একটু খেয়াল করলে কিন্তু আপনারা এগুলো সব ক্লিয়ারলি বুঝে ফেলবেন। তো একটু খেয়াল করুন অসমীকরণটা কি। বইয়ের যে সংজ্ঞাটা, অর্থাৎ আমরা যদি বইয়ের সংজ্ঞাটা দেখি অসমীকরণের ক্ষেত্রে, অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন কোন একটা স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কি বলা হয়, অসমীকরণ বলা হয়। আচ্ছা, সংজ্ঞা দিয়ে সবসময় সবকিছু বোঝা যায় না, আমরা একটু উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবো এবং বুঝতেও সুবিধা হবে। চলুন একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন আমি বললাম ধপ যোগ ধপ, অর্থাৎ ধপ ধপ। ধপ ধপ থেকে দেখুন এটা হয়ে গেল ধপা ধপাধপ। অর্থাৎ এই যে দেখুন, অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি, এখানেও ছিল ধপ এখানেও ছিল ধপ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করে দেওয়ার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি আসে, অর্থাৎ দেখুন এখানে একটি এই যে আকার এসেছে, এই ধপ ধপ ছিল ধপ ধপ, কিন্তু মাঝখানে একটি আকার এসেছে, তো এই আকারটা যুক্ত হয় তখনই এটা কি হয়ে যাবে, একটা অসমীকরণ হয়ে যাবে। অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন একটা স্বরধ্বনি যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে অসমীকরণ। তো এরকম আমরা আরো কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন টপ টপ, টপ টপ, টপ টপ বৃষ্টি পড়ছে, তাই না? তো আমরা যদি এটাকে এভাবে না বলে বলি টপা টপ বৃষ্টি পড়ছে, টপা টপ, এটা যেমন স্বরের পুনরাবৃত্তি, একই রকম স্বরের পুনরাবৃত্তি দূর করে, তেমনি এটাকে শুনতেও অনেক ভালো শোনায়, তাই না? তার মানে টপ টপ বৃষ্টি পড়ছে সেটা না বলে আমরা বলতে পারি কি টপাটপ বৃষ্টি পড়ছে। অর্থাৎ এই যে দেখুন একই স্বর ছিল, অর্থাৎ টপ টপ, এই একই স্বরের পুনরাবৃত্তি যাতে আবার না ঘটে তার জন্য শব্দের মাঝখানে আমরা একটি স্বরে মানে আকার যোগ করেছি, আকার। অর্থাৎ এটাকে যদি আমরা একটা ভাঙলে দেখবো যে একটা স্বরে যুক্ত হয়। অর্থাৎ দেখুন এটাকে যদি আমরা ভেঙে লিখি, এই যে ট যোগ প যোগ সরেয়া যোগ ট যোগ প, এই যে মাঝখানে একটি স্বরধ্বনি যুক্ত হয়েছে তার কারণেই এটা কি হয়ে গেল, অসমীকরণ। ওকে, আমরা আরো একটি উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে গপ গপ। গপ গপ থেকে হয়ে গেল গপা গপ। তো এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অসমীকরণ। অর্থাৎ খুব সহজেই কিন্তু আমরা তাহলে অসমীকরণগুলো চিনে ফেলতে পারি। অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যদি আমরা একটা স্বরধ্বনি যুক্ত হয়, মাঝখানে যদি একটা স্বরধ্বনি যুক্ত হয় তাই হয়ে যাবে কি অসমীকরণ। ওকে, অর্থাৎ অসমীকরণের ক্ষেত্রে আ যুক্ত হয় দুটি ধ্বনি বা স্বরের মাঝখানে, আপনারা একটু নোট করে রাখতে পারেন।
তাহলে আপনারা একটু নোট করে রাখতে পারেন। নোটটি হচ্ছে অসমীকরণের ক্ষেত্রে স্বরে আ যুক্ত হয় দুটি ধ্বনি বা স্বরের মাঝখানে। কি যুক্ত হয়? স্বরে আ যুক্ত হয়। তাহলে আমরা এখন থেকে অসমীকরণ খুব সহজেই চিনতে পারবো। ওকে, তো ভিউয়ার্স এবার চলুন আমরা ৮ নম্বরে দেখব ধ্বনির বিপর্যয়, যেটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। একটু ভালো করে দেখুন, এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, ধ্বনির বিপর্যয়। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু এটাকে স্টার দিয়ে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে এখান থেকে। তো ধ্বনির বিপর্যয়, ধ্বনির বিপর্যয়টা কি? তো এটাকে শর্টকাটে জাস্ট শুধু একটা জিনিস মনে রাখেন, শর্টকাট লিখে শুধু লিখে রাখেন যে শুধু জায়গা পরিবর্তন করবে, শুধু জায়গা পরিবর্তন করবে। তো আসুন আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। উদাহরণ দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তো আমরা যদি একটু উদাহরণ দেখি কিভাবে হয় ধ্বনির বিপর্যয়টা। যেমন ধরুন বললাম আমি রিকশা, রিকশা, রিকশা থেকে হয়ে গেল রিস্কা। দেখুন আমার সবগুলো বর্ণ কিন্তু সেমই আছে, অর্থাৎ কটা এই পাশে চলে আসছে এবং শটা এই পাশে চলে আসছে, অর্থাৎ ক এর জায়গাতে স এবং স এর জায়গাতে ক, অর্থাৎ শুধু জায়গা পরিবর্তন করে। আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি, আমি যদি এই বর্ণটাকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করুন। বর্ণ বিশ্লেষণ করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ধরুন এই রিকশাটাকে ভাঙি আগে, র, রস্বই, ক, তালে বর্ষ, সরেয়া। এবার আসুন রিস্কাকে ভাঙি, র, রস্বই, স, ক যোগ সরেয়া। একটা জিনিস দেখুন তো, সবকিছুই ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। যেমন দেখুন র এর জায়গাতে র আছে, রস্যির জায়গাতে রস্যই আছে, সরেয়ার জায়গাতে সরেয়া আছে। তার মানে দেখুন শুধু ক এর জায়গাতে এসে পড়েছে তালেবর্ষ এবং তালেবর্ষের জায়গাতে এসে পড়েছে ক। তার মানে কি দেখুন শুধু জায়গা পরিবর্তন করছে, কটা এই জায়গাতে চলে আসছে এবং শটা এই জায়গাটা এইখানে চলে আসছে, জাস্ট জায়গা পরিবর্তন করছে। অর্থাৎ আমরা তাহলে কিভাবে চিনবো ধ্বনির বিপর্যয়? ধ্বনির বিপর্যয় চিনবো শুধু জায়গা পরিবর্তন করলেই, সেটা হচ্ছে ধ্বনির বিপর্যয়। এবার চলুন আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন ধরুন লাফ, লাফ থেকে আমরা যদি বলি ফাল, গ্রামে দেখবেন অনেকেই বলে ফাল মারিস না, হ্যাঁ, মানে ফাল মারা। তাহলে আপনারা একটু খেয়াল করুন, লাফ থেকে হয়ে গেল ফাল। আমরা যদি এটাকে বর্ণ বিশ্লেষণ করি তাহলে খুব সহজে বুঝতে পারবো। একটু খেয়াল করুন কি কি ছিল এখানে। মানে লাফ, লাফটাকে যদি আমরা ভাঙি, ল পাবো, সরেয়া পাবো, ফ পাবো। ওকে, এবার আসুন ফালকে আমরা বিশ্লেষণ করি, ফ পাবো, সরেয়া পাবো এবং কি পাবো? ল পাবো। তো একটু খেয়াল করুন, আমার এখানেও ছিল সরেয়া, এখানেও সরেয়া আছে, ল এর জায়গাতে এসে গেছে ফ এবং ফ এর জায়গাতে এসে গেছে ল। তার মানে শুধুমাত্র জায়গা পরিবর্তন করেছে। দেখুন লটা এইখানে চলে এসেছে এবং এখানের ফটা এইখানে চলে এসেছে, অর্থাৎ শুধু জায়গা পরিবর্তন করলেই সেটা হচ্ছে কি ধ্বনির বিপর্যয়। তো এরকম তাহলে আরো বেশ কিছু আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। জাস্ট মগজ, হ্যাঁ, মগজ, মগজ, মগজ থেকে হয়ে গেল মজক। ওকে, আচ্ছা আরো উদাহরণ আছে, অনেক উদাহরণ দেওয়া যাবে। পিশাচ, পিশাচ, পিশাচ থেকে হয়ে গেল পিচাস। আরো উদাহরণ দেওয়া যাবে, বাক্স, বাক্স থেকে বাস্ক। তো এই উদাহরণগুলো হচ্ছে ধ্বনির বিপর্যয় উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট শুধু কি হবে, শুধু জায়গা পরিবর্তন করলেই এটা হয়ে যাবে ধ্বনির বিপর্যয়। ওকে, তো ভিউয়ার্স এবার চলুন আমরা 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বরে আছে ব্যঞ্জন চ্যুতি। এবার আমরা দেখব ব্যঞ্জন চ্যুতি। তো এটাও একদম সহজ, আমি আপনাদের জন্য বইয়ের সংজ্ঞাটি লিখে নিচ্ছি। তো বইয়ের সংজ্ঞাটি হচ্ছে দেখুন, পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি থেকে একটি লোপ পেলে তাকে ব্যঞ্জন চ্যুতি বলে। ব্যঞ্জন চ্যুতির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যঞ্জন লোপ, ব্যঞ্জন লোপও বলে একে। কখনো কখনো অপশনে কিন্তু ব্যঞ্জন লোপও থাকতে পারে, তার মানে এটা জেনে নেবেন, ব্যঞ্জন লোপ যাহা ব্যঞ্জন চ্যুতিও তাহাই। আচ্ছা, তো একটু খেয়াল করুন, তো এগুলার আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে ব্যঞ্জন চ্যুতিটা কি আসলে। হ্যাঁ, বলছে পাশাপাশি সম উচ্চারণের
দুটি ব্যঞ্জন ধ্বনি থেকে একটি লোপ পেলে। তো একটু খেয়াল করুন, যদি আমরা উদাহরণ দেই এরকম যে বড় দাদা, তো বড় দাদা থেকে হয়ে গেল কি বড়দা। আমরা অনেকেই ডাকি এরকম বড়দা বড়দা, হ্যাঁ বড়দা বলে ডাকি, বড় দাদাকে আমরা কি ডাকি বড়দা বলে ডাকি। তো একটু খেয়াল করুন, পাশাপাশি সমুচ্চারণের দুটা ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ দেখুন সমুচ্চারণ, এটাও দা এটাও দা, তো এই দুইটা সমুচ্চারণের ব্যঞ্জন ধ্বনি থেকে একটা লোপ পেল, দেখুন একটা ভ্যানিশ হয়ে গেল, একটা ভ্যানিশ হয়ে গেল, এখান থেকে উদাও হয়ে গেল, তো সরে গেছে, তার মানে কি একটা দয় আকার চলে গেছে, তার মানে শুধু আছে কি বড়দা, তাই না? তার মানে পাশাপাশি সমুচ্চারণের দুইটা ব্যঞ্জন ধ্বনি থেকে যদি একটি লোপ পায় তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি বা ব্যঞ্জন লোপ। তো এরকম আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখতে পারি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করুন, যেমন যদি বলি বউ দিদি, বউ দিদি, বউ দিদি থেকে হয়ে গেল বৌদি, অর্থাৎ একটা দি চলে গেল, অর্থাৎ লোপ পেল। আচ্ছা, এরপরে আরো একটু উদাহরণ দেখি আমরা, যদি বলি ছোট কাকা, ছোট কাকা, ছোট কাকা থেকে হয়ে গেল ছোটকা, আমরা অনেকেই বলি ছোটকা, অর্থাৎ একটা কয় আকার সহ লোপ পেয়ে গেল, অর্থাৎ দেখুন একটা মানে লোপ পেয়ে যাবে সমবর্ণের, এখানেও কয় আকার ছিল এখানেও কয় আকার ছিল, অর্থাৎ দুইটা সম উচ্চারণের ব্যঞ্জন ধ্বনি থেকে একটি লোপ পাবে, অর্থাৎ একটি লোপ পেয়ে গেল, তার জন্য হয়ে গেল কি ছোট কাকা, ছোট কাকা থেকে কি হয়ে গেল ছোটকা, ছোট কাকা থেকে কি হয়ে গেল ছোটকা। তো একদম ইজি, ব্যঞ্জন চ্যুতিটা একদম ইজি, অর্থাৎ পাশাপাশি সমুচ্চারণের দুইটা ব্যঞ্জন ধ্বনি থেকে একটা লোপ পেলেই সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি বা ব্যঞ্জন লোপ। এবার আমরা আলোচনা করব 10 নম্বরে যেটি, সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি, এটিও পরীক্ষাতে প্রায় আসতে দেখা যায়। তো এটার যে বইয়ের যে সংজ্ঞাটা, তো বইয়ের সংজ্ঞাটি খেয়াল করলে আমরা দেখব শব্দের মধ্যে কোনো কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়, একেই বলে ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, অর্থাৎ কোনো কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন আর একটা ব্যঞ্জন ধ্বনি সেখানে আসবে। তো একটু খেয়াল করেন, আমরা যদি উদাহরণ দেখি তাহলে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরুন বললাম কপাট, কপাট, কপাট থেকে হয়ে গেল কবাট। তো আপনারা একটু খেয়াল করুন, এখানে ছিল প, এখানে ছিল প, পয় আকার, এখানে হয়ে গেছে ব, অর্থাৎ কবাট। অর্থাৎ দেখুন সম্পূর্ণ একটা ব্যঞ্জন পরিবর্তিত হয়ে, একটা ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন আর একটা ব্যঞ্জন ধ্বনি এখানে চলে এসেছে, অর্থাৎ প ছিল প থেকে ব হয়ে গেছে, একদম নতুন একটা ব্যঞ্জন ধ্বনি চলে এসেছে, বর্ণ চলে এসেছে। তো একটু খেয়াল করুন, কপাট ছিল, কপাট থেকে হয়ে গেছে কবাট। এরকম টাইপের যদি আমরা আরো উদাহরণ দেখি, অর্থাৎ ধোপা, ধোপা থেকে হয়ে গেল ধোবা। তার মানে দেখুন এখানে ছিল প, এখানে হয়ে গেছে ব, তার মানে একটা ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন আর একটা ব্যঞ্জন এখানে যুক্ত হয়েছে, অর্থাৎ প চলে গিয়ে এখানে ব এসেছে, তাই ধোপা থেকে হয়ে গেছে ধোবা। তো এরকম টাইপের যদি আমরা আরো উদাহরণ দেখি, অর্থাৎ ধরুন দাইমা, দাইমা থেকে হয়ে গেল ধাইমা। তো এই যে এখানে ছিল দ, এখানে হয়ে গেছে ধ, তার মানে এই যে দাইমা থেকে হয়ে গেল ধাইমা, তার মানে এটিও হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আমরা এরকম আরো অসংখ্য উদাহরণ আছে, আমরা যদি দেখি শাক, আমরা অনেকেই বলি শাক, আবার অনেকেই বলি শাক, অনেকেই বলি শাক, দেখবেন গ্রামে যারা আছে অনেকেই শাক বলে, শাক, শাককে অর্থাৎ ক এর জায়গায় গ উচ্চারণটা করে, অর্থাৎ শাককে বলে শাক। এই যে দেখুন কটা পরিবর্তিত হয়ে এখানে গ চলে এসেছে, একটা অন্য একটা নতুন ব্যঞ্জন ধ্বনি চলে এসেছে, তো তার জন্য এটা হয়ে গেছে কি ব্যঞ্জন বিকৃতি, অর্থাৎ শাক থেকে শাক। ওকে, তো এভাবে করে আমরা কিন্তু খুব সহজেই ব্যঞ্জন বিকৃতিটাও চিনে ফেলতে পারবো। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা এবার প্র্যাকটিস করব, আমরা যা শিখেছি তার থেকে আমরা নিজেরা এবার চেষ্টা করব। তো 1 নম্বরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোনটি ধ্বনির বিপর্যয়ের উদাহরণ। তো একটু খেয়াল করুন, শরীর থেকে শরীর, হংস থেকে হাঁস, লাভ থেকে ফাল, দুর্গা থেকে দুর্গা। আচ্ছা, একটু খেয়াল করুন তো এখানে ধ্বনির বিপর্যয় কোনটাতে ঘটেছে। তো ধ্বনির বিপর্যয় আমি কি বলেছিলাম আপনাদেরকে, ধ্বনির বিপর্যয়, ধ্বনির বিপর্যয় বলেছিলাম যে কি শর্ট টেকনিকটা শুধু জায়গা পরিবর্তন করবে, তাই না? যেমন রিক্সা ছিল, সেখানে চলে এসেছে রিস্কা, অর্থাৎ ক এর জায়গাতে স, স এর জায়গাতে ক, এরকম টাইপের, তাই না? তো আমি একটা উদাহরণও দিয়েছিলাম আপনাদেরকে, লাভ থেকে ফাল, অর্থাৎ
এই যে দেখুন ল এর জায়গাতে ফ এবং ফ এর জায়গাতে ল এসেছে। তো আপনারা একটু খেয়াল করুন এখানে কোনটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ এই যে লাভ, লাভ থেকে হয়ে গেল ফাল, অর্থাৎ এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো অনেকটা হচ্ছে এরকম। এখানে আসছে ল সরেয়া ফ, ঠিক সেম একই রকম ভাবে এটাকে যদি ভাঙি তাহলে কি কি পাবো একটু খেয়াল করুন, ফ সরেয়া ল। অর্থাৎ দেখুন এই সরেয়াটা ঠিকই আছে, অর্থাৎ এইখানের এই যে মাঝখানের সরেয়াটা এটা ঠিকই আছে, কিন্তু ল এর জায়গাতে প্রথমে এসেছে ফ এবং ফ এর জায়গাতে এখানে এসেছে ল। ক্লিয়ার একদম? তার মানে কি, অর্থাৎ ধ্বনির বিপর্যয় মানি হচ্ছে, আপনাদেরকে বলেছিলাম যে ধ্বনির বিপর্যয় মানি হচ্ছে জায়গা পরিবর্তন করবে, শুধু জায়গা পরিবর্তন করবে। তাহলে আমার সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, লাভ থেকে ফাল। এটি হচ্ছে ধ্বনির বিপর্যয়ের উদাহরণ। তো এবার চলুন 2 নাম্বারটি দেখি। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে ধ্বনির বিপর্যয়ের উদাহরণ কোনটি? তো এখান থেকে দেখুন কি কি আছে, আজি, আইস, পিশাচ, পিচাস, পাকা, পাক্কা, স্কুল, স্কুল। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখুন তো আমার কোন জায়গাটাতে ধ্বনির বিপর্যয় ঘটেছে। ধ্বনির বিপর্যয় মানে হচ্ছে শুধু জায়গা পরিবর্তন। তাহলে আমরা দেখেই চিনতে পারতেছি এখানে পিশাচ এখান থেকে হয়ে গেছে পিচাস, তাই না? পিশাচ, পিচাস, তার মানে এটি হচ্ছে আমার ধ্বনির বিপর্যয়ের উদাহরণ। তো এরপরেরটা দেখুন 3 নাম্বারেরটা। 3 নাম্বারটা কি বলছে দেখুন, ধরিয়া থেকে ধরে, ধরিয়া থেকে ধরে কোন ধরনের পরিবর্তন? একটু ঠান্ডা মাথায় কল্পনা করুন, আমি আপনাদেরকে নোট করতে বলেছিলাম যে সাধু ভাষার শব্দ যদি চলিত ভাষায় রূপান্তরিত হয় তবে সব সাধু ভাষায় চলিত ভাষায় রূপান্তরিত হলে কিন্তু সেটা কি হবে না, অভিশ্রুতি না। তার মানে অন্তস্তীয় অযুক্ত সাধু ভাষার শব্দ চলিত ভাষায় রূপান্তরিত হলে, এই যে আপনাদের জন্য একটু দেখাচ্ছি আমি, অভিশ্রুতিটা কি ছিল, অন্তস্তীয় অযুক্ত কোন সাধু ভাষার শব্দ যদি চলিত ভাষায় রূপান্তরিত হয় তাই হচ্ছে অভিশ্রুতি, অর্থাৎ অন্তস্তীয়টা থাকতে হবে, অর্থাৎ সাধু ভাষার মধ্যে অন্তস্তীয়টা থাকতে হবে। তাহলে একটু খেয়াল করুন এখানে অন্তস্তীয় আছে, তার মানে কি সাধু ভাষার শব্দ চলিত ভাষায় রূপান্তরিত হয়েছে, তাহলে এটা কি হবে, অভিশ্রুতি। এটা হবে কি, অভিশ্রুতি। এরপরেরটি খেয়াল করুন 4 নম্বরটাতে বলেছে বৌ দিদি থেকে বৌদি, এটি কোন ধরনের ধ্বনির পরিবর্তন হয়েছে? ব্যঞ্জন বিকৃতি নাকি অবিশ্রুতি নাকি অসমীকরণ নাকি হচ্ছে ব্যঞ্জন চ্যুতি? তো আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম ব্যঞ্জন চ্যুতিটা, একটু খেয়াল করুন ব্যঞ্জন চ্যুতিটা কি। ব্যঞ্জন চ্যুতিটা হচ্ছে পাশাপাশি সমুচ্চারণে দুটো ব্যঞ্জন ধ্বনি থেকে একটি লোপ পেলে তা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি বা ব্যঞ্জন লোপ। অর্থাৎ বড় দাদা সেখান থেকে হয়ে গেছে বর্দা, একটা চলে গেছে, ব্যঞ্জন একটা লোপ পেয়েছে। অর্থাৎ খেয়াল করুন তাহলে বৌ দিদি, বৌ দিদি থেকে হয়ে গেল বৌদি, তাহলে এটা কি হবে, ব্যঞ্জন চ্যুতি। তো ভিউয়ার্স আপনারা যদি আমার আজকের ক্লাসটি বুঝে থাকেন তাহলে আপনারা 5 থেকে 7 পর্যন্ত আপনারা নিজেরা প্র্যাকটিস করুন এবং কোনটি সঠিক উত্তর তা আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব কারটি হয়েছে কারটি হয়নি। তো আমার নেক্সট যে ভিডিওটা অর্থাৎ ধ্বনির পরিবর্তনের পার্ট 3 সেটা আপনাদেরকে মানে যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।